প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা পরের ক্লাসটা নিয়ে আসলাম। সুভাষ প্রমিস, এটা হচ্ছে আমাদের 12 অধ্যায়। আমরা সবাই জানি এটা নাম্বার 1 করেছি, নাম্বার 2 অতটাও গুরুত্বপূর্ণ না। যে টপিক্সটা আছে এটা না হলেও চলবে, এর জন্য আমরা 12.3-এ চলে আসলাম। 12.3-এ একটা নোট আছে, আমরা এই নোটটা সুন্দর করে পড়বো এবং এখান থেকে পরিপূর্ণ একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। Read the note on the present continuous tense in the box and discuss in pairs or groups. So read the note. এই নোটটা পড়তে বলছে, এটা কোন টপিক্সের উপর? On the present continuous tense. Present continuous tense এর উপর, বর্তমানে চলমান যে অ্যাকশনটা বোঝায় এটার উপরে। ইন দ্য বক্স, এই বক্সের মধ্যে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপ, এখানে হচ্ছে এই টপিক্সটা নিয়ে আলোচনা করতে বলেছে দলে দলে অথবা জোড়ায় জোড়ায়। তো আমরা যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স টক্স অ্যাবাউট। তো আমরা এখানে কিন্তু একটা ইনফরমেশন পেলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অপর নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। সো এখানে বলছে অ্যান অ্যাকশন টেকিং প্লেস অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, অর্থাৎ কথা, যে সময় আমি কথা বলছি ঠিক এই সময়ে যদি কোনো কাজ সংগঠিত হয় সেক্ষেত্রে হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, যেমন বলছে নাও ইউ আর রিডিং আ নোট অন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ তুমি এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটা নোট পড়ছো। এটা কি বর্তমান সময়ে চলছে। তো বর্তমান সময়ে চলছে এমন যদি কিছু বোঝায় সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এখানে আমরা স্ট্রাকচারটা যতবার চেঞ্জ আসবে আমরা ততবারই স্ট্রাকচারটা রিমাইন্ড করব, যাতে করে এই স্ট্রাকচারটা একদম পরিচ্ছন্ন এবং সুস্পষ্ট হয়ে যায়। যেমন বলছে ইউ, দিস ইজ দ্য সাবজেক্ট, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কাজ সম্পন্ন করে। এখানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ছে কে? তুমি। সো এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে আর হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব অ্যান্ড রিড। আমরা জানি যখন সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে তখন অক্সিলারি বি ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট হচ্ছে অ্যান অ্যাকশন দ্যাট মে নট বি এক্স্যাক্টলি হ্যাপেনিং ওয়েন আস্কিং। আবার এমন এমন ক্ষেত্রে হতে পারে যে কোনো একটা অ্যাকশন হচ্ছে যেটা আসলে এই মুহূর্তে হচ্ছে না, এই ক্ষেত্রেও আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। যেমন বলছে মাই ফ্রেন্ড রিমা ইজ টেকিং সুইমিং লেসন্স, মানে হচ্ছে কি আমরা অনেক সময় বলি না আমার বন্ধু একটা কোর্স করছে, তাহলে এখনই হচ্ছে এমন বোঝাচ্ছে না, বাট এটা হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু ঠিকই বোঝাচ্ছে। রিমা ইজ টেকিং সুইমিং লেসন, সে সুইমিং লেসন নিচ্ছে। অ্যাকচুয়ালি রিমা ইজ নট টেকিং সুইমিং লেসন হোয়েন শি ইজ টকিং অ্যাবাউট, মানে সে যখন এই কথাটা বলছে ঠিক এই সময় প্র্যাকটিসটা করছে না, বাট এটা চলছে, তার একটা চলমান প্রসেস। কথা বলার সময়ই কিন্তু এই কাজটা হচ্ছে না, এক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে অ্যান অ্যারেঞ্জড অ্যান্ড প্ল্যান্ড অ্যাকশন, একটা পরিকল্পিত এবং সাজানো গোছানো একটা অ্যাকশন থাকবে। ফর এক্সাম্পল, নেক্সট উইক উই আর গোয়িং টু ভিজিট আ নিউ প্লেস। তো এখানে কি বুঝিয়েছে যে আগামী সপ্তাহে আমরা কোনো নতুন প্লেসে, নতুন জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি, অর্থাৎ এটাকেও কি করেছে, পরিকল্পনা করেছে। যখন কোনো পরিকল্পনা ফিউচারে সাজানো গোছানো থাকে সেক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার হয়। সো এখন আমরা এই তিনটা বিষয়ের উপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় এটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে যে স্পিকার যখন কথা বলছে ঠিক এই মুহূর্তে যে কাজটা হচ্ছে ইট উইল বি অবভিয়াসলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অন দ্য আদার হ্যান্ড কোনো কোনো ক্ষেত্রে স্পিকার যে মুহূর্তে কথা বলছে এই মুহূর্তে এই কাজটা সম্পন্ন না হলেও এটা একটা চলমান প্রসেসও হতে পারে, সেক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ আমি কথা বলছি এই মুহূর্তে এই কাজটাই হচ্ছে, এটা না হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। যেমন এখানে একটা সেন্টেন্সের উদাহরণ দিয়েছে যে আমার বন্ধু রিমা হচ্ছে সুইমিংয়ের কাজ শিখছে। আবার যদি বলি যে আমার বন্ধু বর্তমানে
অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে। এই যে প্রত্যেকটা এখন আমি বলছি মানে এখনই হচ্ছে এমন কিছু বুঝাচ্ছে না, এক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আবার আমরা যদি কোনো একটা সাজানো গোছানো পরিকল্পনা একদম অ্যাকশনলি হবে এমন কিছু বুঝে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যায়। যেমন আগামী সপ্তাহে আমরা সুন্দরবন অথবা নতুন একটা জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি। সো আমরা বুঝে গেলাম কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে পারি। সো এখন যাব দ্য ভার্ব ফর্ম অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কোন কোন ভার্ব ব্যবহার করব? প্রথমত সাবজেক্ট ইউজ করব, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। কি কি ইউজ করব? অ্যাম, ইজ, আর। কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাম ইউজ করব? একমাত্র সাবজেক্ট যদি আই হয় সেক্ষেত্রে অ্যাম। ভার্ব যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সিঙ্গুলার বলতে একজন ব্যক্তি একটা বস্তু সম্পর্কে যদি আলোচনা করে সেক্ষেত্রে সাবজেক্টের পর ইজ ব্যবহার করব। আর হচ্ছে সাবজেক্টটা যদি অনেকগুলো ব্যক্তি হয়, যেমন দে হতে পারে অথবা অনেকগুলো পিপল হতে পারে, এমন যখন সাবজেক্টটা প্লুরাল হবে সেক্ষেত্রে আমরা আর ইউজ করব। আর কন্টিনিউয়াসের সব থেকে মেইন বৈশিষ্ট্য হচ্ছে মেইন যে ভার্বটা থেকে এই ভার্বের সাথে অবভিয়াসলি অ্যান্ড অবভিয়াসলি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সো আমরা আবার একটু মেমোরাইজ করি। এটার স্ট্রাকচার হচ্ছে কি, আমরা ম্যাথ করতে গিয়ে যেমন সূত্র করি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আমরা সবসময় মনে রাখি, বাট ইংরেজির ক্ষেত্রে এটাকে আমরা এভাবে চিন্তা করি না। এভাবে যদি চিন্তা করে তাহলে ইংরেজি লেখাটা কিন্তু আসলেই অতটাও কঠিন নয়। তো আমরা একটু ভালো করে দেখি। বলছে যে সাবজেক্ট, প্রথমে হচ্ছে সাবজেক্ট হবে, এরপর অক্সিলারি ভার্ব হবে, এরপর প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি হবে, পরে এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। এক্সাম্পল বলছে ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। তো এখানে ন্যাচারালি আমরা যখন সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে ইট অথবা দেয়ার ইউজ করতে পারি। রেইনের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। ইট যেহেতু সিঙ্গুলার সাথে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর ইজের পরে যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে এখন বৃষ্টি হচ্ছে, প্রথমে সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি হলো। এবার হচ্ছে the negative verb from the present continuous tense. Present continuous tense এ আবার নেগেটিভ ভার্ব ব্যবহার করা যায়। যেমন এখানে কিন্তু আমরা নেগেটিভ ব্যবহার করতে পারতাম, ইট ইজ নট রেইনিং নাও। আর এখানে বলছে যে সাবজেক্ট am is are এর পরে জাস্ট একটা নট আনতে হবে, তাই না? একই উদাহরণ, শুধুমাত্র সাবজেক্টের পর যে am is are বলবে এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল হচ্ছে দ্য সান ইজ নট শাইনিং নাও, সূর্য এখন আর কিরণ দিচ্ছে না। সূর্য কিরণ দিচ্ছে না, এটাকে নেগেটিভ বুঝিয়েছে। সেক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বের পর অবভিয়াসলি নট বসবে, এরপর ভার্বের সাথে অক্সিলারি ভার্বের পরে নট বসবে, এরপর প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবারে বলছে ইন্টারোগেটিভ ভার্ব ফর্ম অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আবার ইন্টারোগেটিভ হয়। তো আমরা এটা ভালো করে একবার ভাববো। নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ভার্বের পর নট বসবে, বাট ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে হচ্ছে আমাদের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসবে। আবার একটু মেমোরাইজ করি, যদি সিম্পল হ্যাঁ বোধক বাক্য হয় কন্টিনিউয়াসের ক্ষেত্রে তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব am is are প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি সিম্পল কন্টিনিউয়াসের পরে ভার্বের সাথে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্বের পর নট প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার হচ্ছে যদি সিম্পল কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে, বাকি পোর্শনটা সেম ভাবে বসে, বাকি অংশ বসে যায়। তো আমরা এখন এক্সেপশনাল কয়েকটা ভার্ব শিখব। এই ভার্বগুলোকে আমাদেরকে অনেক সুন্দর করে মেমোরাইজ করতে হবে, কারণ আমরা যখনই এই সব ভার্বের সাথে আইএনজি যুক্ত করব তখনই কিন্তু প্রবলেমটা হয়ে যাবে। সো এই ভার্বগুলো একদম সুন্দর করে টানা মুখস্থ করে ফেলতে হবে। সি এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। এখানে যতগুলো ভার্ব আছে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, বিকজ এটা হচ্ছে সেন্সুয়াস কিছু ভার্ব। এইসব ভার্বের ক্ষেত্রে কখনোই ভার্বের সাথে আইএনজি হয় না। দ্য ভার্ব হুইচ আর নট নর্মালি ইউজড ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, see, hear, smell, notice, feel, like, hate, think, believe, agree, remember, know,
লুক, লাভ। আবার একটু ভালো করে খেয়াল করি। সি, হিয়ার, স্মেল, নোটিস, ফিল, লাইক, হেট, থিঙ্ক, বিলিভ, অ্যাগ্রি, রিমেম্বার, নো, লুক, লাভ, এক্সেট্রা। সো এরপর হচ্ছে আমরা এখানে যাচ্ছি উদাহরণ দিয়ে। এখন যদি আমরা বুঝি যে কখন কখন এর সাথে আইএনজি হয় না, আমরা যদি বলি আই এম স্মেলিং আ সুইট ফ্রাগ্রেন্স, এটা কিন্তু হবে না। তো কি হবে? আই স্মেল আ সুইট ফ্রাগ্রেন্স, এটা নর্মালি কন্টিনিউয়াসলি বোঝায়। আই অ্যাম স্মেলিং হবে না, এর কারেক্ট হবে কি আই স্মেল আ সুইট ফ্রাগ্রেন্স, আমি সুন্দর একটা গন্ধ নিচ্ছি। ওকে, ধন্যবাদ শিক্ষার্থী। এই ক্লাস থেকে যদি উপকৃত হও ভালো লাগবে। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমার যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।